বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য বললাম মজা করে, শাহাবুদ্দিন চুপ্পু। যদি চুপ্পু বললে তিনি আবার রাগ হন। এখন অবশ্য তাকে কেউ চুপ্পু ছাড়া বলে না, তার নাম সংশোধন করেছেন গেজেট প্রকাশ করে, চুপ্পু না, শাহাবুদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন। তা আমরা তাকে চুপ্পু বলতেই কমফোর্ট ফিল করি, আর মহামান্য বললে বুঝবেন যে এটা একটু মজা করে বলছে। তিনি সব কি শুরু করেছেন? টিকে থাকতে কত ভান যে ধরতে পারেন, কোনো লাভ নেই। জামাত এনসিপি অলরেডি রাষ্ট্রপতির বিরুদ্ধে চূড়ান্ত বার্তা দিয়ে দিয়েছে। তো দর্শক, আপনারা জানেন যে এই চুপ্পু হাসিনার রাষ্ট্রপতি, এবং আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগের স্বর্ণযুগে, ফ্যাসিবাদের একদম গোল্ডেন টাইমে এই কোথাকার কি অপরিচিত এক চুপ্পু, তাকে ধরে এনে রাষ্ট্রপতি বানিয়েছেন, যেটা অকল্পনীয় ছিল, কেউ প্রেডিক্ট করতে পারেনি। নানা আলোচনা ছিল কে হবেন রাষ্ট্রপতি, কেউ বলছেন ওবায়দুল কাদের, কেউ হবেন অমুক তমুক, কিন্তু না, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি বানালো হাসিনা এই চুপ্পুকে। তাহলে আপনি চিন্তা করেন চুপ্পু কোন পদের দালাল হলে, হাসিনার কতটা পা চাটা হলে তাকে রাষ্ট্রপতি বানাতে পারে। এবং এই চুপ্পু ভারতে ট্রেনিং নিয়েছেন মুজিব সৈনিক হিসাবে, মুজিব বাহিনীতে ছিলেন, ছাত্রলীগ করতেন এবং হাসিনাকে পা ছুঁয়ে সালাম করতেন। এই টাইপের নোংরা থার্ড ক্লাস একজন লোক হচ্ছে এই শাহাবুদ্দিন চুপ্পু। স্বাভাবিকভাবে 5 আগস্টের পর এ বঙ্গভবনে থাকবে, এটা আমাদের জন্য অসম্মানের। একে তো টেনে হিস্ট্রে নামানোর কথা, কিন্তু এই বঙ্গভবনে পালাতক আছে। হ্যাঁ, এই চুপ্পু বাইরে বের হওয়ার সুযোগ পায় না, ডাক্তার দেখাতে বের হওয়ার সুযোগ পায় না, সাহস পায় না, এবং তাকে সরকার বের হতে দেয় না। ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ থেকে শুরু করে কোনো কাজে, কোনো অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা, অ্যাটলিস্ট বিভিন্ন কনভোকেশনে অথবা সশস্ত্র বাহিনীর এই 3 নভেম্বরের প্রোগ্রাম, আরো নানান প্রোগ্রামে থাকার কথা, কিন্তু না, থাকতে পারছেন না, তাকে কোথাও নেওয়া হয় না। কেন? যে চুপ্পু যদি বঙ্গভবন থেকে বের হন, জনগণ জুতা দিয়ে পিটাবে, মহামান্য ছুটিয়ে দেবে জুতা দিয়ে পিটিয়ে। এই টাইপের একজন নোংরা থার্ড ক্লাস। কিন্তু চুপ্পুকে সরানো হয়নি, সরানোর চেষ্টা করেছিলেন সরকার, কিন্তু বিএনপির কারণে সরানো যায়নি। বিএনপি, সেনাপ্রধান এরা মিলে চুপ্পুকে রেখে দিয়েছে। কিন্তু এখন একটা পর্যায়ে এসেছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদের স্বাক্ষর, জুলাই সনদের যে অর্ডিন্যান্স বা সংবিধান আদেশ, এটা কে জারি করবে? রাষ্ট্রপতি, চুপ্পু? এটা নিয়ে প্রশ্ন। এখন বর্তমান প্রচলিত সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী চুপ্পুরই জারি করা দরকার। কোনো অর্ডিন্যান্স জারি করেন রাষ্ট্রপতি, কোনো অধ্যাদেশ, সংবিধান আদেশ, এগুলো জারি রাষ্ট্রপতিই করেন। এটি আইন বাংলাদেশের বর্তমান সিস্টেম। এখন এই সময় যেহেতু এসে গেছে, কয়েকদিনের মধ্যেই আপনার জুলাই সনদ আদেশ আপনারা দেখতে পাবেন। এখন জামাত এনসিপি অলরেডি বার্তা দিয়ে দিয়েছে যে এই চুপ্পুর কাছ থেকে আমরা জুলাই সনদ নিব না। এই চুপ্পুকে, এ তো হাসিনার দালাল, এরকম একজন মুজিব সৈনিকের হাত থেকে জুলাই সনদ নেবে, এটা হতে পারে না। অতএব এটা আমরা মানি না। এই বার্তা জামাত স্পষ্ট করে বলেছে, জামাতের মাওলানা এটিএম মাসুম বলেছেন স্পষ্ট করে যে চুপ্পুর হাত থেকে আমরা জুলাই সনদ নিতে চাই না, এটা ইউনুসকে জারি করতে হবে। কিভাবে করবেন? আইন খুঁজেন, আইন না থাকলে রেডি করেন। এখন চুপ্পু একটু ভালো হওয়ার চেষ্টা করছে, চুপ্পুকে সামনে আনা হচ্ছে। কে সামনে আনছেন? ওই ওয়াকার কিন্তু চুপ্পুর পক্ষে, এবং চুপ্পুকে রেখে দেওয়ার পিছনে যারা দায়ী, বিএনপি এবং ওয়াকার, সেনাপ্রধান। এই দুই শক্তির গান ইউনুসও রাখতে চাননি, বিএনপি এবং সেনাপ্রধানের কারণে তাকে সরাতে পারেননি। এখন একটা মজার বক্তব্য দেখেন, এতক্ষণ এই আলোচনা কেন করলাম এখন রিলেট করছি। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির পথকে সুগম করেছে রাষ্ট্রপতি। 5 আগস্ট মহান, জুলাই যোদ্ধারা শ্রেষ্ঠ, কত কিছু। এখন জুলাই ভালো হয়ে গেছে, এবং 5 আগস্ট ফেসিবাদের পতন হয়েছে, আওয়ামী লীগ শাসন আমল ছিল ফেসিবাদ, এই কথাগুলো চুপ্পু বলছেন। কেন বলছেন ভাই? এটা কি তার মনের কথা? আর এটা কি তার বলার কথা? এর মানে তিনি বলছেন, বলতে বাধ্য হচ্ছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাধ্য হলেও তিনি নাও বলতে পারেন, তিনি পদত্যাগ করে সেফ এক্সিট নিতে পারেন, তাকে কেউ পিটাবে না, ধরবে না, তিনি সেফ এক্সিট নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই জায়গায় দর্শক, রাষ্ট্রপতি ভান ধরছেন, ভান। কেন?
যে এই দেখো আমি তো জুলাই পক্ষে বলছি ভাই, আমি তো ভালো হয়ে গেছি, আমি জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে জাতির পথকে সুগম করেছে, 5 আগস্ট ফেসিবাদের পতন হয়েছে, ওইরকম ফেসিবাদ যেন আর না আসে, এইসব কথাবার্তা বলছি, দেখছো আমি কি ভালো। এবং এটা বলছে কি চারপাশে সেনাবাহিনী, জেনারেলরা, নৌবাহিনী, বিমান বাহিনী, এরা বসে আছে ঘিরে ধরে চুপ্পুকে, আর চুপ্পু বলছে জুলাইয়ের পক্ষে। হ্যাঁ, এটা রীতিতে আছে যে এরকম হতে হবে, কারণ ভাই ওই রীতি অনুযায়ী তো বাংলাদেশ চলছে না, রীতি তো হাসিনা নিয়ে পালিয়ে গেছে। তারপরও আপনি রাষ্ট্রপতিকে নিয়ে রীতি প্র্যাকটিস করতে যান কেন? এটি হচ্ছে ষড়যন্ত্র, কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশ কোনো রীতিতে, কোনো আইনে, বিশেষ কোনো সংবিধানে চলছে না এখন। তো এই জায়গায় এটা একটা ধান্দা যে যাই হোক রাষ্ট্রপতির স্বাক্ষরে যেন জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতি তো ভালো হয়ে গেছে, এটা হচ্ছে নতুন নাটক। তো এতে এই নাটকের উপকারিতা হচ্ছে, যদি একটা সময় এসে এই চুপ্পু বলে এই জুলাই সনদে আমি স্বাক্ষর করিনি, যেমন চুপ্পুর একটা কথা নিয়ে একবার আলোচনা হয়েছিল, মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চুপ্পুর বন্ধু বাস করেছে, যে হাসিনার পদত্যাগ পত্র আমি পাইনি। তাহলে কি দাঁড়ালো? হাসিনা পদত্যাগ করেনি, তাহলে প্রধানমন্ত্রী কি হাসিনা? আর ইউনূসকে অবৈধ দখলদার, এটা চুপ্পু কিন্তু বলেছিলেন, তারপর চুপ্পুকে সরায়নি। এরপরে যদি চুপ্পু বলে যে আমি জুলাই সনদে স্বাক্ষর করিনি, ওটা আমার নামে স্বাক্ষর দিয়ে দেওয়া হয়েছে, সহজেই বিশ্বাসযোগ্য, কারণ চুপ্পু হচ্ছে হাসিনার লোক, সে জুলাই সনদে স্বাক্ষর করবে কেন? পরে জুলাই সনদকে বিতর্কিত করা যায় বা এটা ইনভ্যালিড করে দেওয়া যায়, নালান ভয়েড করে দেওয়া যায়। তো এরকম দুর্বিসন্ধি থেকে থাকতে পারে, তার অংশ হিসেবে এই ভান ধরা, এইসব কথায় আমরা মোটেও খুশি নই, এতে চিরা গলবে না। যে জুলাই যোদ্ধাদের পক্ষে, 5 আগস্টের পক্ষে আওয়ামী লীগকে ফেসিবাদ বলা, আপনি যতই বলেন আপনি আওয়ামী লীগ, আপনার হাত থেকে জুলাই সনদ নেওয়া যাবে না। এই জন্য জনগণ বা জাতির উদ্দেশ্যে আমাদের জরুরি আহ্বান এটাই, যে রাষ্ট্রপতি চুপ্পু যতই ভান ধরুক, তার হাত থেকে আমরা জুলাই সনদ নিব না, তার সাইন চলবে। এই বিষয়ে আমি জরুরি আহ্বান জানাচ্ছি, জরুরি সতর্ক বার্তা দিচ্ছি। আর এই রাষ্ট্রপতির মাধ্যমেই সাইন করানোর উদ্যোগের অংশ হিসেবে এইসব নাটক। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠাও এগিয়ে নেওয়ার পথে সুগম করবে। বাবারে, জুলাই প্রেমিক শাহাবুদ্দিন চুপ্পু জুলাই প্রেমিক নাকি, না জুলাই যোদ্ধা নিজেই? বঙ্গভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এই সময় তার সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সের ওয়ার কোর্সের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এটা হয়তো ওই ওয়াকার পাঠিয়েছেন সিস্টেম করে, এটা তার কাছে ওইরকম এইসব রীতি ব্রেক করলে কিচ্ছু না এখন, কিন্তু তারপরও তাকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। এটা সতর্ক বার্তা যে চুপ্পুর কাছ থেকে আমরা কোনো জুলাই সনদ নিতে চাই না। আর মাত্র 1 মাসের মধ্যে না রাজনীতিতে নজিরবিহীন অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন, যেটা অতীতে বাংলাদেশে কখনো ঘটেনি। বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ স্পষ্ট হয়ে যাবে আগামী 1 মাসের মধ্যে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সমাপ্তি নিয়েও নানা নাটকীয়তা তৈরি হবে, তিনি কোন জায়গায় থামবেন। দর্শক, এই আলোচনাটা করছি তথ্য উপদেষ্টার একটা বক্তব্যের আলোকে। তিনি বলছেন, উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে। অক্টোবর তো প্রায় শেষ, নভেম্বরের মধ্যে শেষ হবে, মানে আর মাত্র 1 মাস। সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে আরো নানান বিষয়ে সবকিছু আপনারা নভেম্বরের মধ্যে দেখতে পাবেন। আর 1 মাসের মধ্যে যা করার করবে। হ্যাঁ, তবে 1 মাসের মধ্যে অনেক বড় কিছুই করতে পারে। শেষ মুহূর্তে একটা কথা আছে না, ওস্তাদের মায়ের শেষ রাতে, ডক্টর ইউনূস শেষ মুহূর্তে এই 1 মাসে অনেক কিছু ঘটাবেন। আমরা সরকারের বিভিন্ন জনের সাথে কথা বলেছি, আলাপ করেছি, তাদের কথার সার কথা এটাই যে শেষ মুহূর্তে তারা চমক দেখাবে, বিরাট বিরাট অভূতপূর্ব অনেক সংস্কার করবে, যেটা কোনো নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। দ্রুত অর্ডিন্যান্স দিয়ে নানানভাবে বড় বড় সংস্কার বাস্তবায়ন করবে। সবচেয়ে বড় বিষয় জুলাই সনদের যে বিষয়টা, জুলাই সনদ বাস্তবায়ন আগামী 1 মাসের মধ্যে আপনারা পূর্ণ দেখতে পাবেন। এমনকি গণভোট, এই বিষয়টা নিয়েও জটিলতা কেটে যাবে। এখন ডক্টর ইউনূসের সমাপ্তিটা কিভাবে হবে? ক্ষমতায় তো তিনি নভেম্বর পর্যন্ত থাকবেন, কিন্তু ক্ষমতায় তো তিনি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন, মানে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত। কিন্তু নভেম্বরের মধ্যেই তাদের কার্যক্রম শেষ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা হলে, এখন তফসিল তো ডিসেম্বরের প্রথমার্ধে, আর তফসিল ঘোষণার কিছুদিন আগে থেকেই সরকার তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে। তত্ত্বাবধায়ক সরকার ইন দি সেন্স যে রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ করবে না, এর মানে সংস্কার, কোনো আইন করা,
যেমন উপদেষ্টা পরিষদ কিন্তু সংসদ এবং মন্ত্রণালয়ের কাজ করে। স্বাভাবিক আইন প্রণয়নের যে সিস্টেম, যে সংসদে পাশ হতে হয়, তার আগে মন্ত্রী পরিষদে অনুমোদন হয়ে আসতে হয়। কিন্তু উপদেষ্টা পরিষদের অতদূর যাওয়া লাগে না। তারা কোনো একটা বিষয়ে চূড়ান্তভাবে একমত হলেই ওইটি রাষ্ট্রপতির মাধ্যমে গেজেট করিয়ে আইনে রূপ দিতে পারে। মানে এই যে সিস্টেমটা, এই যে অধিকার, সংসদ এবং মন্ত্রণালয়ের রোল, এটা নভেম্বরের মধ্যে শেষ হবে। এটা হচ্ছে মাহফুজ আলমের বক্তব্যের সার কথা, যে উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে। এর মানে নতুন কোনো আইন, নতুন কোনো উদ্যোগ, রুটিন নভেম্বরের পর রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ করবে না। তারপরে জাস্ট তত্ত্বাবধায়ক সরকার, মানে নির্বাচন কেন্দ্রিক কাজ, নির্বাচন আয়োজন করা, তাদের কাজ শেষ করে তারপরে তফসিল ঘোষণার দিকে যাবে। এটা বিএনপির একটা দাবির সাথে সংগতিপূর্ণ। হ্যাঁ, নির্বাচনকালীন সময় এটাও আমাদের আপত্তি নেই, কারো আপত্তি নেই। সংস্কার যা করার সেটা তফসিল ঘোষণা আগেই করবে। তফসিল ঘোষণা হলে সরকার অন্য কোনো কাজ করবে না, এটা হতে পারে না। তখন কাউকে বেশি সুবিধা দেওয়া, এরকম প্রশ্ন চলে আসবে। এই জন্য তফসিল ঘোষণা থেকে নির্বাচন পর্যন্ত সরকার শুড টার্ন ইনটু পিওর কেয়ারটেকার গভর্নমেন্ট, জাস্ট রুটিন ওয়ার্ক এবং নির্বাচন, এর বাইরে কোনো কাজ থাকবে না। তো এটা নিয়ে কোনো নাটকীয়তার সুযোগ নেই। তবে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এটা এখনো বলা যায় না, 50-50 চান্স। কখনো রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়, রাজনীতির উত্থান পতন খুব দ্রুত হয়। কখনো মনে হয় বা কখনো নির্বাচনী পরিবেশ সুন্দর মনে হয় যে হবে, কখনো মনে হয় যে না, এভাবে তো নির্বাচন হবে না, বা নির্বাচনের কোনো পরিবেশ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব হবে না। কোনো কোনো বিশ্লেষক ইকবাল করিম ভুঁইয়াতে স্পষ্ট করে বলেছেন এই সরকার আরো কয়েক বছর ক্ষমতায় থাকবে, নির্বাচন দেরি আছে। তো এটা অসম্ভব নয়, হতে পারে 50-50 চান্স। তো এই জায়গায় আমার কাছে যেটা মনে হয় যে প্রফেসর ইউনূস যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে নাও পারেন, তিনি চলে যাবেন তার নির্দিষ্ট সময়ে, হয়তোবা অন্য কেউ আসবে, এবং উপদেষ্টা পরিষদের অনেকেই থাকবে না যদি নির্বাচন না হয়, আবার অনেকে থাকবেন। উপদেষ্টা পরিষদের একটা অংশ ঠিকই থাকতে চান, আর একটা অংশ তারা একদম ডিটারমাইন্ড যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবোই, যদি না পারি তাহলে আমি থাকবো না প্রয়োজন। দুইটার একটা, ডু অর ডাই। তো এই জন্য 50-50 চান্স, যেহেতু দুইটার জন্য কাজ চলছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন আগামী নভেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হবে। এ সময়ের মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের 13 সংস্কার কাজও শেষ করার চেষ্টা থাকবে। ওই যে আরো বিভিন্ন মন্ত্রণালয়, আপনারা তো অনেক সংস্কার কমিশনের নাম শুনেছিলেন, বিশেষ করে পুলিশের কত কিছু শুনেছিলেন, মনে আছে? একটু মনে করিয়ে দিই যে পুলিশের এই লোগো থাকবে না, পুলিশের এই ড্রেস থাকবে না, কারণ এই ড্রেস পরেই হাসিনার সকল অপকর্ম করেছে পুলিশ। হাসিনার অবৈধ নির্দেশ পালন করেছে, জনগণের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। এই জন্য এই ড্রেস থাকবে না, বা থাকতে পারবে না, থাকা উচিত না। ইউরোপ আমেরিকার আদলে বা নতুন কোনো কনসেপ্টের ড্রেস এটা ডিজাইন করা হয়েছিল, অনেক কিছুই আপনারা শুনেছিলেন। তো পুলিশ সংস্কার কমিশন, আবার গণমাধ্যম সংস্কার কমিশন, অনেক কিছু তো আপনারা দেখেন না, নাম গন্ধও নাই। আর জুলাই সনদে আবার সব নাই, জুলাই সনদের বাইরেও অনেক সংস্কার আছে। তো এগুলো আপনারা আগামী 1 মাসের মধ্যে দেখবেন যে খুব দ্রুত চট করে একটা করে ফেলেছে। মানে ওস্তাদের মায়ের শেষ রাত, এই শেষ মুহূর্তে, শেষ 1 মাসে সংস্কারের জোয়ার বাংলাদেশে বইতে পারে। সরকারের পক্ষ থেকে আমাকে এটা বলা হয়েছে, এবং তারা বলছে যে ভাই এগুলো প্রচার করেন, মানুষকে জানিয়ে দিন, মানুষ সংস্কারগুলো গ্রহণ করতে প্রস্তুত থাকুক। এতদিন পারেনি, এর মানে এই না যে এতদিন অপেক্ষা করেছি, সবকিছু গুছিয়েছি, কিন্তু যাওয়ার আগে আমরা যেহেতু নভেম্বর পর্যন্ত আছি, ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল, তারপরে কেয়ারটেকার রোল, তারপরে সংস্কারের কোনো বিষয় থাকবে না বা কোনো অধিকার থাকবে না এই সরকারের। অতএব আমরা সংস্কার করে দিয়ে যাব, নো টেনশন। এবং আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের পলিটিক্যাল কালচার, আইন শৃঙ্খলার পরিস্থিতি, অনেক কিছুরই অভূতপূর্ব পরিবর্তন হবে। কিছু কিছু ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা ঘটবে। যেমন এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়, কিন্তু পরিস্থিতির উত্তরণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, এরকম পদক্ষেপ আসছে। মাহফুজ আলম বলেন, ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি এবং সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের বেতন টেতন রিলেটেড একটা সমাধান খুব শীঘ্রই করতে যাচ্ছে। এগুলো তার মন্ত্রণালয় সংক্রান্ত কথা, কিন্তু আমার আলোচনার মূল টপিক হচ্ছে যে নভেম্বরের মধ্যেই অনেক সংস্কার সরকার নিশ্চিত করবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলের আইনগত কাঠামোর ঘাটতির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, টেলিভিশন চ্যানেলের নিবন্ধন দেওয়া হয়েছিল আওয়ামী ঘনিষ্ঠ কিছু গ্রুপ অফ কোম্পানিজকে, তারা এখনো মালিকানা ধরে রেখেছে এবং বিদেশ থেকে লাভের টাকা গুনছে, আরো নানান বিষয়। কিন্তু এখানে মাহফুজ আলমের এখানে সবচেয়ে সুখবর হচ্ছে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে
ব্যর্থতা ছিল এটা সমাধান করবেন। মূল হচ্ছে যে মাহফুজ আলম বিপ্লবের পক্ষের প্রতিনিধি হিসেবে বা সরাসরি ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে গণমাধ্যম সংস্কারের যে উদ্যোগ নেওয়া দরকার এটা পারেননি, তিনি ব্যর্থ। যেমন তিনি বলেছেন যে হাত পা বাঁধা, কিন্তু এবার হবে, এবার তিনি করবেন, পুরো ইউনূস সরকার করবে। সব মন্ত্রণালয়ে যত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল এই 1 মাসের মধ্যে বেশিরভাগই আপনার বাস্তবায়িত দেখবেন। ডক্টর ইউনূস সরকারের ক্ষমতায় থাকা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন এখনো অনিশ্চিত, 100% কেউ বলতে পারে না। নির্বাচনের আগের দিনও বলা যায় না, কারণ নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় তফসিল ঘোষণা করার পরও বিভিন্ন অঘটন ঘটতে পারে, বিভিন্ন নাশকতা অথবা বিএনপির 2 গ্রুপে মারামারি বা এমন কোনো ঘটনা যাতে নির্বাচন স্থগিত হতে বাধ্য হয়। তাহলে প্রফেসর ইউনূস সরকার কি করবে? তারা কি ক্ষমতায় থেকে যাবে না অন্য কাউকে দিয়ে যাবে? তো দর্শক, উপদেষ্টাদের মধ্যে ইখতিলাফ আছে। উপদেষ্টা মাহফুজ আলমের একটা বক্তব্য বিভ্রান্তি তৈরি করেছে বলে দাবি করছেন ডক্টর ইউনূস সরকার নিজেই। একদম সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে মাহফুজের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাহলে সঠিক বক্তব্য কি? সঠিক বক্তব্যের তাৎপর্য কি? যে আসলে কি এটা যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত এবং নির্বাচন 2 বছর পর হলেও সেই পর্যন্ত ইউনূস সরকার থাকবে, নির্বাচন না দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করে তারা যাবে না, কি বোঝা যায়? দর্শক, প্রথমে বলবো যে প্রফেসর ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন কি থাকবেন না এটা নিয়ে নিঃসন্দেহে ধোঁয়াশা আছে এবং থাকবে। এবং কবে যাবেন এটা যাওয়ার আগের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না। এবং নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে, নির্বাচনের আগের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না। কারণ তফসিল ঘোষণা করার পর নির্বাচনী প্রচারণা চলমান থাকা অবস্থায় কিন্তু স্থগিত হতে পারে। 111 এসেছে কোন প্রেক্ষাপটে, কিভাবে? ভোটের কিছুদিন আগে 111 এসেছে, বিএনপি একটা ভোট করবে, সব রেডি, ওই সময়টাতে 111 এসেছে। আওয়ামী লীগ নির্বাচন ঠেকিয়ে দিতে পেরেছিল সেই 2006 সালে। তো এরকম হতে পারে। তো দর্শক, অন্তর্বর্তী সরকারের বিবৃতি, উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাহলে কি সঠিক বক্তব্য এবং তার অর্থ কি দ্বারা আমরা সেটা এখন বিশ্লেষণ করব। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে এবং সরকারের নীতি সংস্কার প্রণয়নের কাজ দ্রুত শেষ হয়ে যাবে, শেষ করা হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, মাহফুজ আলমের বক্তব্য সঠিক হোক না হোক, সরকার কখন যাবে শেষ এটা পরের বিষয়। কিন্তু নভেম্বরে যে একটা সংস্কারের জোয়ার আমরা দেখব এতে কোনো সন্দেহ নেই। এবং ওস্তাদের মায়ের শেষ রাতে, সেই শেষ রাতটা নভেম্বর, সরকার সেটা ধরে নিয়েই ব্যাপক কর্মযোগ্য সম্পাদনের চেষ্টা করবে, এতেও কোনো সন্দেহ সংশয় নেই, থাকা উচিত না। তাই মাহফুজের বক্তব্যের যেটা বোঝাতে চেয়েছেন সেটা ঠিক, কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা হচ্ছে কথা। কিন্তু অন্তর্বর্তী সরকার 27 অক্টোবর এক বিবৃতিতে জানিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক নয়। এটা থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে মাহফুজ, আসিফ এরা সরকারে অত্যন্ত দুর্বল। মাহফুজ তো আগেই বলেছে যে তার হাত পা বাঁধা, এবং মাহফুজ, আসিফ তারা উপদেষ্টা পরিষদ থাকবেন না নির্বাচন করবেন এটাও এখনো ক্লিয়ার না। এ কারণে তাদেরকে এখন আর উপদেষ্টা পরিষদের কেউ গণে না। এমনকি আপনারা অলরেডি শুনেছেন, আমি বিশ্লেষণ করেছিলাম, প্রথম আলো একটা রিপোর্ট করেছিল যে এই 2 উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করতে বলা হয়েছিল সরকারের সর্বোচ্চ মহল থেকে। তো সর্বোচ্চ মহলকে হয়তো প্রফেসর ইউনূস নিজেই পদত্যাগ করতে বলেছিলেন, দ্যাট কুড বি, কিন্তু পদত্যাগ করেননি। এইসব জটিলতার কারণে সরকারের মূল ট্রাকে আসলে মাহফুজ, আসিফ নাই। এজন্য মাহফুজ, আসিফ কথা বলেন, সেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এবং সেটা সংশোধনের জন্য সরকারকে আলাদাভাবে স্টেটমেন্ট দিতে হয়। এটা মাহফুজ এবং আসিফের যে দৈন্যতা অথবা তারা যে উপদেষ্টা পরিষদ অনেকটা ধৈর্য, তার প্রমাণ। প্রেসউইং এর পাঠানো বিবৃতিতে বলা হয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে, এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে। এখানে এটি হচ্ছে রহস্যময়। দেখেন, নির্বাচনে তফসিল ঘোষণা করার পর সেটা দলীয় সরকার হোক আর যে সরকার হোক, তারা শিডিউল কাজ ছাড়া কোনো কাজ করতে পারে না। এটা পৃথিবীব্যাপী প্র্যাকটিস। তাহলে সরকারি দল নির্বাচনকে প্রভাবিত করার সক্ষমতা থাকে। যেমন আপনি নির্বাচনে তফসিল ঘোষণা করার পর যদি
হাজার হাজার বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের প্রজেক্ট উদ্বোধন করেন, তো এতে একটা বিভ্রান্তি তৈরি হতে হবে, এই সরকার এই করছে সেই করছে, দেখছো এদেরকে ক্ষমতায় আনি ভর্তি, এরকম একটা সম্ভাবনা থাকে। এই কারণে ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস এটা, যে নির্বাচনকালীন সময়ে রুটিন ওয়ার্কের বাইরে কাজ করা যাবে না। তবে হ্যাঁ, একদম উন্নত দেশে যেসব জায়গায় গণতন্ত্র পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, যেসব দেশের মানুষ অত্যন্ত সভ্য, সেটা ভিন্ন কথা। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা উদীয়মান গণতান্ত্রিক দেশগুলোতে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক আর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বা দলীয় সরকার অধীনে নির্বাচন হোক, হটেবার, তারা সাধারণত নির্বাচনকালীন বা তফসিল ঘোষণা করার পর রুটিন ওয়ার্কের বাইরে যান না, বা এটা না যাওয়াটাই একটা প্র্যাকটিস। তো সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে না না, নভেম্বরে শেষ করতে হবে, এটা জরুরি নয়, চলমান থাকবে। তাহলে কি দাঁড়ায়? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা সরকার নিজেরও 100% নিশ্চিত না। হতে পারে সংস্কার চলমান থাকবে, হতে পারে মার্চেও সংস্কার করবে এই সরকার, নির্বাচনের আগের দিনও প্রয়োজনে করবে। মানে বিএনপির যে দাবি, যে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে টার্ন করতে হবে, রূপ নিতে হবে, যার অর্থ যে এই সরকার রুটিন ওয়ার্কের বাইরে কোনো সংস্কার কাজ করতে পারবে না, তো এটা যে সরকার মানছে না, তার প্রমাণ হচ্ছে এই বক্তব্য যে সংস্কার এটা পূর্ণোদ্যমে চলমান থাকবে। এর মানে তত্ত্বাবধায়ক সরকারের রূপ এই সরকার নিচ্ছে না, অন্যান্য কাজও তারা করবে। বিবৃতিতে আরো বলা হয়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবেন এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। তাহলে এটা অবশ্যই বিএনপিকে ডিনাই করা হয়েছে, কারণ বিএনপি এর উল্টো প্রস্তাব দিয়েছিল। আর দায়িত্ব হস্তান্তর করা না পর্যন্ত, মানে নতুন সরকার আসার আগ পর্যন্ত তারা থাকবে। এখন নতুন সরকার 2027 সালে আসতে পারে, তাহলে সেই পর্যন্ত থাকবে। বুঝতে পারছেন? এত সহজ না যে নির্বাচন দিয়ে চলে যাবেন, বাংলাদেশে এত সহজটাকে নাই। আর বিএনপি যে অপরাজনীতি করছে তাতে বিষয়টা জটিল হবে, এটাই স্বাভাবিক। এর আগে 26 অক্টোবর বিকেলে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাহফুজ আলম সরকারের নীতি সংস্কার অগ্রগতি তুলে ধরেন। একটা সময় ছিল যে উপদেষ্টা পরিষদের মিটিং শেষে আসিফ নজরুল্লাহ পাশে বসে থাকতেন, এমনকি প্রেস সচিব শফিউল আলমরাও পাশে বসে থাকতেন, কথা বলতেন মাহফুজ কিংবা আসিফ। মাহফুজ আসিফ থাকলে এদের উপরে কেউ কথা বলতো না। সাংবাদিকদের ব্যাখ্যা করা যা দরকার হয় সরকারের মূল প্রতিনিধি আসিফ মাহফুজ। এখন কিন্তু সেটা তো নাই, বরং অন্য কোনো প্রোগ্রামে তারা যদি বলে সেটারও প্রতিবাদ করে সংশোধনী দিয়ে বিবৃতি দেয়। তাহলে স্পষ্ট বুঝতে পারছেন দর্শক যে এই সরকারে মাহফুজ এবং আসিফের অবস্থান কতটা দুর্বল। তো দর্শক, পরিশেষে আমরা যেটা বলতে চাই যে এত সহজে নির্বাচন হয়ে যাবে, সরকার চলে যাবে, বিষয়টা এরকম। তবে নভেম্বরের সংস্কারের মহাযজ্ঞ হবে, এটা ঠিক। আর নির্বাচন স্থগিত হতে পারে, নাও হতে পারে, সরকার প্রয়োজনে 2027 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এইসব ইঙ্গিত এই স্টেটমেন্ট থেকে কিছুটা হলেও পরোক্ষভাবে বোঝা যায়।